আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সকল নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরবিস একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 2। সেই চ্যাপ্টারের 100টি এমসিকিউ আমরা সমাধান করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে তোমরা দেখার চেষ্টা করবা। আমি এক্সপ্লেইন সহকারে যে অ্যান্সারটি কেন হবে বা এটা কেন হবে না, আমি সেরকম একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করব। তারপরও যদি কারো কোনো কোশ্চেনে কোনো সমস্যা থাকে, কত নম্বর এমসিকিউতে সমস্যা, আশা করি কমেন্ট সেকশনে তুমি জানালে আমি সেইটি সমাধান করার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি ডক্টর রিপন বিশ্বাস, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড সিইও অফ আরবিস একাডেমি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করলে তোমরা সবাই উপকৃত হবা। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে, ওই কমন কথা সবাই যেটা বলবো আমি সেটাই বলবো, ভিডিওটি শেয়ার করতে পারো, অথবা তুমি চাইলে পরবর্তীতে কোনো এই ধরনের যদি তোমার কোনো শিক্ষামূলক ভিডিও তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে দেবা। ভালো থাকবে সবাই। শুরু করলাম। অধ্যায় 2 এর নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু। আমি 1 নম্বর এমসিকিউ যেটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্রথম কোশ্চেন, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় নিচের কোনটির কোষপ্রাচীর? তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় নিচের কোনটির কোষপ্রাচীর? প্রথমে মাশরুম আছে, অ্যামিবা আছে, বহুকোষী শৈবাল আছে এবং ব্যাকটেরিয়া আছে। তো পলিস্যাকারাইড দিয়ে কোষপ্রাচীর হচ্ছে সঠিক অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মধ্যে কিন্তু পলিস্যাকারাইড ছাড়া আরও দুইটা জিনিস থাকে, প্রোটিন এবং লিপিড থাকে। এটাকে আমি মনে রাখার জন্য বলি বিপিএল, বাংলাদেশের ক্রিকেটের একটা টিম বা যে খেলা যেটাকে আমরা বলি, বি দিয়ে ব্যাকটেরিয়া, পি দিয়ে প্রোটিন, এল দিয়ে লিপিড এবং আর এই পি দিয়ে হবে পলিস্যাকারাইড। তাহলে তুমি খেয়াল করে দেখো, পলিস্যাকারাইড দিয়ে গঠিত কোষপ্রাচীরের সঠিক অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। আচ্ছা, নেক্সট আমি আসি, এক্সপ্লেন যদি আমি করি, অ্যামিবার কোষপ্রাচীর নাই, কারণ অ্যামিবা একটা প্রাণী, আমরা কিন্তু জানি যে প্রাণীর কিন্তু কোনো কোষপ্রাচীর নাই, সেক্ষেত্রে অ্যামিবা অ্যান্সার হবে না। মাশরুম মানে ছত্রাক, ছত্রাকের কোষপ্রাচীর আমরা সবাই জানি কাইটিন দিয়ে তৈরি, সুতরাং অ্যান্সার ছত্রাক হবে না। বহুকোষী শৈবাল এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের কোষপ্রাচীর আমরা জানি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে তৈরি, সুতরাং উদ্ভিদের কোষপ্রাচীরও কিন্তু আমাদের এই অ্যান্সার সাপোর্ট করে না। সুতরাং আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। আমি জাস্ট বললাম, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম, প্রত্যেকটা কোশ্চেন তুমি যখন এমসিকিউ পড়বা তো এইভাবে তুমি ব্যাখ্যা করে সলভ করে পড়বা। যদি তুমি এই 100 এমসিকিউ তুমি যদি ব্যাখ্যা করে সলভ করতে পারো, চ্যাপ্টার 2 এর আর তোমার কোনো এমসিকিউ বাকি থাকবে না, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবার আমরা আসবো 2 নম্বর, যেটা খুবই কমন একটা প্রশ্ন বা পরীক্ষা তো আসে, যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি বা কোনটি দ্বারা তৈরি? আমি ক্লাসে ব্যাখ্যা করার জন্য বলে থাকি যে ছত্রাক বানানটা যদি আমরা একটু খেয়াল করি, ছত্রাকের লাস্টে একটা শব্দ, সেটা হচ্ছে ক। চাইলে ছত্রাকের কোষপ্রাচীর কতে হয়? কাইটিন দিয়ে তৈরি। সুতরাং মনে রাখাটা খুব সহজ, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। আশা করি তোমার মনে থাকবে। এবার আমরা আসবো 3 নম্বর, কোষঝিল্লির যে ভাঁজ আছে সেই ভাঁজকে আসলে কি বলে? নর্মালি যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, কোষঝিল্লি যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে কোষঝিল্লিটা প্রাণী কোষে থাকে এবং কোষঝিল্লিটা উদ্ভিদ কোষে থাকে, যার ইংলিশ টার্ম হচ্ছে প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন। এটার ভিতরে এরকম ভাঁজ থাকে, এই ভাঁজগুলোর নাম বলা হয় মাইক্রোভিলাই। সুতরাং আশা করি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার তুমি সঠিক অ্যান্সার পেয়ে গেছো, এটার অ্যান্সার হচ্ছে মাইক্রোভিলাই। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 4, মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কি বলে? তো এটা কিন্তু তুমি মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমি বলে দিচ্ছি আলোচনার মধ্যে, যে আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়ার 2টি লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার আর একটা ভিতরের লেয়ার। বাইরের যে লেয়ারটা থাকে সেটার মধ্যে কোনো ভাঁজ নেই, ভিতরে যে লেয়ারটা থাকে সেটা একটা ভাঁজ থাকে, সেই ভাঁজকে আমরা ক্রিস্টি বলি। ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু আছে, সেই বস্তুকে আমরা অক্সিজেন বলি। এই অক্সিজেনের মধ্যে উৎসেচক থাকে যার মাধ্যমে বিক্রিয়া হয় এবং তা দ্বারা শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আমি পুরো ডিটেলসটাই আলোচনা করে দিলাম 9-10 এর বইয়ে যেটা দেওয়া আছে। আমি এত কথা না বলে তাহলে সঠিক অ্যান্সার তুমি বুঝেই গেছো, ভিতরের স্তরের যে ভাঁজ সেই ভাঁজের নাম হবে ক্রিস্টি। আচ্ছা, এবার তুমি আসো কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেন, যেটা সেটি হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কি? তো এটি আলোচনা করার আগে তোমাকে বুঝতে হবে যে উদ্ভিদ এবং প্রাণীকোষের মধ্যে 3টি বেসিক ডিফারেন্স কি। উদ্ভিদ কোষে কি আছে? উদ্ভিদ কোষে যেটা আছে কোষপ্রাচীর, যেটা প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, যেটা প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে অনেক বড় একটা কোষ গহ্বর আছে, যেটা প্রাণী কোষে নাই। সুতরাং 3টি জিনিস বেসিক স্ট্রাকচার। সুতরাং এই 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে কোষপ্রাচীর, একটা হচ্ছে কোষ গহ্বর, আর হচ্ছে প্লাস্টিড। সুতরাং এখন তুমি আসো, নিজেই পারবা অ্যান্সার কি হবে। তুমি দেখো খেয়াল করে
তাহলে উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণুর নাম হলো প্লাস্টিড। আশা করি তুমি অ্যান্সারটি বুঝতে পেরেছো। প্লাস্টিডের কাজ কি যদি প্রশ্ন করা হয়, এখানে 6 নম্বর প্রশ্ন। তো এই প্লাস্টিডের কাজের আগে যদি আমি আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, যেমন জীবাণু ধ্বংস করা, এই কাজটা হবে লাইসোজোমের। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, এই কাজটা হবে ডিএনএ অথবা নিউক্লিয়াস অথবা ক্রোমোজোম, তুমি যেটি আনসার দাও সেটি রাইট। শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। সুতরাং বুঝতেই পারতেছো বাকি থাকে কোনটা, খাদ্য প্রস্তুত করা। এটাই হবে 6 নম্বর প্রশ্নের আনসার। আমি চেষ্টা করবো সবগুলো এরকম এক্সপ্লেন দেওয়ার জন্য। তোমাদেরকে বলবো ভিডিওর মাঝখানে যে তোমরা কোনো এমসিকিউ সলভ করার সময় 4টি অপশনের মধ্যে একটা অপশন হলো, বাকি অপশনগুলো কেন হলো না, যদি তুমি এই কেনর অ্যান্সার তুমি যদি খুঁজে পাও, আমার বিশ্বাস কোনো এমসিকিউ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, নেক্সট এরপর আমরা আসবো কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন অণুজীবের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? যেমন এখানে একদম সরাসরি অ্যান্সার এটা বইয়ে দেওয়া আছে, ট্রাইকোমোনাস। এটা ছাড়াও আরেকটা কি বলা হয় অণুজীব কিন্তু তোমার বইয়ে আছে, তার নাম হচ্ছে মোনোসার্কোমোনোআইডিস। সুতরাং একটু কেয়ারফুলি পড়তে হবে। দুইটা জিনিসের নাম বললাম, একটার নাম ট্রাইকোমোনাস আরটার নাম মোনোসার্কোমোনোআইডিস। সুতরাং বোর্ডে যদি আমি একটু লিখে দিই নামটা, মোনোসার্কোমোনোআইডিস। সুতরাং এই দুইটা শব্দ যদি তুমি পড়ো, আশা করি তোমার যেভাবে কোশ্চেন আসুক এছাড়া তোমার 9, 10 আর কোশ্চেন করার কোনো সুযোগ বা জায়গা নেই। এরপর তুমি আসো কোশ্চেন নাম্বার 8, যদি আমি একটু চেষ্টা করি। 8 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে সে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? এই প্রশ্নটা কিন্তু 7, 8 এর বইও কিন্তু ছিল। লিউকোপ্লাস্ট শুধুমাত্র আলোর সংস্পর্শে এলে সেটি ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। আশা করি এটা তুমি পারবা। ফুলের লাল বর্ণের জন্য কোন জিন দায়ী? যদি এটা এক্সপ্লেন করতে বলা হয়, লাল বর্ণের জন্য দায়ী, প্রথমে আমরা এক্সপ্লেনে আসি। ক্যারোটিন, এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে কমলা। ওকে, নেক্সট জ্যান্থোফিল, এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে হলুদ। এরপর তুমি আসো ফাইকোসায়ানিন, এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে নীল। সুতরাং বাকি থাকলো একটা ফাইকোএরিথ্রিন, এটার বর্ণ কি হবে? অ্যান্সার হবে লাল। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 9 এর ক নাম্বার। আমি এইভাবেই তোমাদের এমসিকিউগুলো সলভ করানোর চেষ্টা করতেছি। আশা করি তোমার একই সাথে এখান থেকে অনেকটা সিকিউর কোশ্চেনও তোমার কাভার হয়ে যাবে এই সিস্টেমে। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টি করতে সহায়তা করে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটার এই কোষ গহ্বর সৃষ্টি করতে সহায়তা করে, এটার সঠিক অ্যান্সার হবে আন্তঃপ্লাজমীয় চালিকা। আচ্ছা, নেক্সট আমরা আসবো এই যে চিত্র যেটা দেওয়া আছে, এই চিত্রটা আসলে কিসের যদি প্রশ্ন করা হয়, এটা আসলে কিসের চিত্র? এটি আসলে এই চিত্রটি কি? এই চিত্রটি হচ্ছে আমাদেরকে আগে ফার্স্ট অফ অল চিত্রকে জানতে হবে। এটি হচ্ছে লাইসোজোমের চিত্র। তাহলে এখন প্রশ্ন হচ্ছে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। তাহলে 1 নম্বর প্রশ্ন, এটি আমাদের সঠিক অ্যান্সার। এখন প্রশ্ন, এই জীবাণু যে ধ্বংস করে, এই জীবাণু ধ্বংস করার প্রক্রিয়ার একটা নাম আছে, এটা অনেক সময় পরীক্ষা আসে। সেই জীবাণু ধ্বংস করার প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসে, একবার লিখে দিলাম আমরা। এবারে কোশ্চেন নাম্বার, কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? আগে তোমাকে জানতে হবে ফ্লাজেলা মানে কি। ফ্লাজেলা মানে হচ্ছে চুলের মতো অংশ। সুতরাং এটির সঠিক অ্যান্সার হবে 3 নাম্বার সেন্ট্রোজোম। একদম ডিরেক্ট তোমার বইয়ে দেওয়া আছে। সেন্ট্রোজোম না দিয়ে অনেক সময় সেন্ট্রিওল কথাটাও লেখা থাকতে পারে, অ্যান্সার সেম, একই জিনিস। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 13। ওই যে একই এই ধরনের প্রশ্ন আমরা একটু আগে রিভিশন দিয়ে আসছি। নিম্নের কোনটি প্রাণীকোষে বিদ্যমান? তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, প্লাস্টিড মানে তো এর মধ্যে প্রকারভেদ, ক্লোরোপ্লাস্ট পড়ে, ক্রোমোপ্লাস্ট পড়ে, লিউকোপ্লাস্ট পড়ে, এগুলো উদ্ভিদ কোষে থাকে, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। সুতরাং অ্যান্সার বাকি থাকলো একটাই, সেটা হচ্ছে 4 নাম্বার, এটা তোমার সঠিক অ্যান্সার। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 15, নিউক্লিওলাস কি দ্বারা গঠিত? ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে এটা কিন্তু ওকে, আমাদের মাঝখানে একটু বিভ্রাট ছিল, আমি আবার ক্লিয়ার করেছি। 13 নাম্বার পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে 14 নাম্বার আসো, নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে নিউক্লিওলাস আসলে জিনিসটা কি। তো নিউক্লিওলাস জিনিসটা সেটা হচ্ছে, এইটা যদি আমরা নিউক্লিয়াস হয়, মাঝখানে যদি চিন্তা করি এরকম একটা গোল অংশ থাকে নিউক্লিয়াসের মাঝখানে, যার সাথে আবার এরকম সুতার মতো অংশগুলো থাকে। সুতরাং এই গোল্লা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। সুতরাং এইটার কথা বলা হয়েছে, নট নিউক্লিয়াস, আবার বলছি নিউক্লিওলাস। এটা আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। আশা করি অ্যান্সারটি তুমি বুঝতে পেরেছো। তারপরে 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান, পানি এবং খনিজ লবণ পরিবহনে
সাহায্য করে। এইটা একটু খেয়াল করে তোমাদেরকে দেখতে হবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, অ্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা পানি এবং খনিজ লবণ পরিবহনে সহায়তা করবে। এখানে সঠিক অ্যান্সার হবে স্ক্লেরেনকাইমা। এরপর আসি আমরা 16 নম্বর কোশ্চেন, পানি এবং খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? পানি এবং খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? ট্রাকিট, ভ্যাসেল, সিবনল, সঙ্গীকোষ। এখানে সঠিক অ্যান্সার হবে 16 অ্যান্সার হবে ভ্যাসেল। আশা করি আমাদের 16টা কোশ্চেন অলরেডি সলভ হয়ে গেল। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 17। আসি আমরা 17 নম্বর কোশ্চেনে। লেখা আছে দেখো, নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ? এটা আমরা জানি যে ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4টা কোষ থাকে। এর মধ্যে 1 নম্বর আমি আবার বলছি সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4টি কোষ থাকে, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সুতরাং তুমি বুঝতেই পারছো এটির সঠিক অ্যান্সার হবে সিব কোষ। এরপর আসো, কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোন উদ্ভিদের মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। এটা সঠিক অ্যান্সার হবে কাঁঠাল। আচ্ছা, নেক্সট আমরা আসি যে স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়? এখানে অনেকগুলো অপশন তুমি দেখো, বৃক্কের সংগ্রাহক নালিকা, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, অন্তঃপ্রাচীর, হাইডার, এন্ডোডার্ম। তো আমি এটা সঠিক অ্যান্সার দেওয়ার আগে তোমাদের একটু এক্সপ্লেন করে আসি, তোমরা আসলে অনেকে জানবো না। আমাদের কিডনি যে আছে সেই কিডনির এককের নাম হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের মধ্যে এই টাইপের একটা অংশ থাকে, লাল কালারের যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এই টাইপের একটা অংশ থাকে। সুতরাং এইটার নাম হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। সুতরাং স্কোয়ামাস আবরণী টিস্যু যেটাতে পাওয়া যায় সেটার সঠিক অ্যান্সার হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর যদি কারো ক্লিয়ার না হয় তাহলে আমি এই চ্যানেলে আমি 8ম অধ্যায়ের একটা ভিডিও দিব, তখন তোমার বোম্যান্স ক্যাপসুল কি, গ্লোমেরুলাস কি বা এই ধরনের জিনিস আশা করি তোমার কোনো কোশ্চেন থাকবে না। নেক্সট আমরা আসবো, কোন টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? এটা সবারই পারার কথা। অবশ্যই সেটা পেশি টিস্যু হবে না, অবশ্যই সেটা স্নায়ু টিস্যুতে হওয়ার প্রশ্নে আসে না, অবশ্যই যোজক টিস্যু না। বাকি থাকলে একটা অ্যান্সার, সেটা অ্যান্সার হবে আবরণী টিস্যু। এবার আসো, বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত? এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, এরকম একটা কোশ্চেন আমরা সলভ করে আসছি। এটা সঠিক অ্যান্সার হবে কিউবয়েডাল আবরণী টিস্যু। আবার বলছি, বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন টিস্যু উপস্থিত? কিউবয়েডাল টিস্যু। এটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এটা পড়াটা আমাদের এই চ্যাপ্টার রিলেটেড একটা অধ্যায় আছে 8, এরকম একটা অংশ আছে, নাম হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের এইরকম প্যাচানো একটা অংশ আছে। এরপরে নেফ্রনের আমি এখন ব্ল্যাক অংশ দিয়ে যেটা আর্ট করবো, এইটা এরকম একটা জায়গা থাকে নেফ্রনের, এই যে ব্ল্যাক কালার যে আমি এটা আর্ট করতেছি, এই জায়গাটুকুর নাম হচ্ছে বৃক্কের সংগ্রহক নালিকা। সুতরাং তোমাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের আগে তোমাকে বুঝতে হবে বৃক্কের সংগ্রহক নালিকায় কোন টিস্যু উপস্থিত থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে কিউবয়েডাল। এই নিয়ে আমাদের 21টি কোশ্চেন সলভ হয়ে গেল, আমাদের 5 ভাগের 1 ভাগ কাজ শেষ। এবার আমরা চলে যাবো 22 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? আশা করি এই প্রশ্নটা একটু ইউনিক, এটা তোমার বইয়ের মধ্যে আসলে 9-10-এর বইয়ের মধ্যে কোশ্চেনটা নাই। এটা আমরা অনেক আগে করে একটা বই থেকে সংগ্রহ করেছি, নতুন বই এটা নাই, তারপর আমি দিয়ে রাখছি কারণ এটা বোর্ডের একটা কোশ্চেন, অনেক আগেকার কোশ্চেন ছিল। এটার সঠিক অ্যান্সার হবে কেসো। আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যুর উদাহরণ? এটার অ্যান্সার হবে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ। অর্থাৎ আমাদের আগের যে প্রশ্নটা গেল 22 নম্বর, সেটার অ্যান্সার হচ্ছে কেসো, আর 23 নম্বরের যে অ্যান্সার সেটার অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। নেক্সট প্রশ্ন, প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীতে কোন ধরনের কোষ পাওয়া যায়? এটার সঠিক অ্যান্সার হবে 24-এর 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা আসবো, রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে? খুবই কমন প্রশ্ন, বোর্ডের জন্য অনেকবার আসছে, বোর্ডে তোমাদের স্কুলে প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। এটার অ্যান্সার হবে 4 নম্বর, 91 থেকে 92%। নেক্সট আমি চলে যাব 26 নম্বর প্রশ্ন, রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশের কত ভাগ জৈব এবং অজৈব উপাদান থাকে? এটাও একদম সহজ একটা অ্যান্সার, এটা তোমরা জানো অলরেডি, আমার মনে হয় যারা ক্লাস করতেছো। এটার সঠিক অ্যান্সার হবে 8 থেকে 9%। এই অ্যান্সারটা সঠিক অ্যান্সার। নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সাহায্য করে? আশা করি এটা একদম 9-10 কি, এটা 7 টাইপের, 7-এ যারা পড়ে তারা এই প্রশ্নটা দেখলেই পারবে। সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। ঠিক আছে, একদম ইজি একটা কোশ্চেন আসছিল বোর্ডে। রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? এটাও খুব ইজি একটা কোশ্চেন। এখানে রেচনতন্ত্র মানে হচ্ছে কিডনি বলে দিচ্ছি, স্নায়ুতন্ত্র মানে নিউরন নিয়ে কথা, শ্বসনতন্ত্র মানে ফুসফুস, পৌষ্টিকতন্ত্রের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের এই রেকটাম। ঠিক আছে, ওকে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 88, সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এরপর আসবো আমরা নেক্সটে,
নেক্সট আমরা আসবো 29 নাম্বার, স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত কি? এটা কিন্তু মাল্টিপল কোশ্চেন, একটু একটু বুঝে দেখাতে হবে। 1 নাম্বার বলছে পাটারাস, 2 নম্বরে বলছে সারফেস ফাইবার, 3 নম্বরে বলছে কাষ্ঠতন্তু। এটার সঠিক অ্যান্সার হবে 1 2 3 তিনোটাই, ঠিক আছে? অর্থাৎ আমাদের 4 নম্বরে যেটা সেটা। হাইডার এন্ডোডার্মে উপস্থিত আবরণী টিস্যু কি কি আছে? সেটা কি সিলিয়াযুক্ত, নাকি সেটা ফ্লাজেলাযুক্ত, নাকি সেটা ক্ষণপথযুক্ত? সেটার সঠিক অ্যান্সার হবে আমাদের হচ্ছে 2 এবং 3, অর্থাৎ ফ্লাজেলাযুক্ত এবং ক্ষণপথযুক্ত। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার। নেক্সট আমরা আসবো 31 নম্বর প্রশ্নে। এখানে দুটো চিত্র আছে, খেয়াল করার চেষ্টা করো। আর মার্কিং করা আছে, সেটা আমি পরে আসতেছি। প্রথমে আগে আসতে হবে আমাকে দুটো চিত্র কিসের? প্রথমটা চিত্র কিসের? মাইটোকন্ড্রিয়ার, পরেরটা কিসের? প্লাস্টিডের। তো এই চিত্রের মাঝখানে একটু খেয়াল করে দেখা যাবে মাইটোকন্ড্রিয়ার, যদি এখানে আমি একটু আট করার চেষ্টা করি, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা। এই ভেতরের পর্দায় এরকম গোল গোল অংশ আছে, গোল গোল অংশগুলোকে বলে আমরা অক্সিজোম। তো এটা যদি অক্সিজোম হয়, তাহলে অক্সিজমের মূল কাজ কি? আমার প্রশ্ন করছে এক্স চিত্রের আর অংশের কাজ কি? আর অংশ অক্সিজম, এর কাজ উৎসেচক ধারণ করা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। উদ্দীপকের এক্স এবং ওয়াই দুইটার কথা কি বলছে? একটা বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে। এটা এই টার্মটা তোমার জন্য একটু কঠিন হয়ে যায়, যেটা বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে। 2 নম্বরে শর্করা শক্তিকে এটিপি এর পি গ্রুপে জমা রাখে। 3 নম্বরে বলছে বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ করে। এটার সঠিক অ্যান্সার হবে 1 নাম্বার এবং 3 নাম্বার, 2 নাম্বার, অর্থাৎ 32-এর রাইট অ্যান্সার হবে 32-এর ক। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি ওকে 32-এ পর আমি চলে যাচ্ছি 33 নাম্বার। এখানে একটা চিত্র আছে, চিত্রের বেসিস আমাদের 33 এবং 34 প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো সেক্ষেত্রে একটু চিত্রটা যদি ভালো করে খেয়াল করে দেখো, এটা নিউক্লিয়াসের চিত্র। নিউক্লিয়াসের কয়টা পার্ট আছে আমরা বলছিলাম? 4টা। 1 নম্বর পার্টের নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর পার্টের নাম হচ্ছে নিউক্লিওলাস, 3 নম্বর পার্টের নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা, 4 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই 4টা পার্ট নিউক্লিয়াসে জানতে হবে, কারণ এই 4টা পার্ট থাকলে তখন সেই নিউক্লিয়াসকে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস, আর কোনো একটা পার্ট যদি অ্যাবসেন্ট থাকে সেটাকে আমরা বলি অগঠিত নিউক্লিয়াস। তাহলে আমাদের এখন প্রশ্ন কি সেটা আমরা যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, বলা হলো উদ্দীপকের এ চিহ্নিত অংশটির নাম কি? এখন এ চিহ্নিত অংশ যেটা, এই যে এ মার্কিংটা করা আছে কার মাঝখানে? এ মার্কিংটা করা আছে নিউক্লিয়ার যে পর্দা, যে মেমব্রেন, সে মেমব্রেনের এখানে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 33-এর 4 নাম্বার। এরপর আসি 34 নম্বর প্রশ্ন কি দেওয়া থাকলো? বিচিহ্নিত অংশটি কি? তাহলে আমাকে জানতে হবে আগে বিচিহ্নিত অংশটার নাম কি। বিচিহ্নিত অংশটা কোন জায়গার কথা বলা হয়েছে? মানে নিউক্লিওলাসকে মেনশন করছে। এই কোশ্চেন কিন্তু একটু আগে আমি সলভ করছি। এখন দেখা যাক সেখানে কি লেখা আছে, নিউক্লিওলাস বিচিহ্নিত অংশটির নাম কি। প্রথমে বলা হলো এটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। 2 নম্বরে বলা হয়েছে রাইবোজোম সংশ্লেষণ করে। 3 নম্বরে বলা হয়েছে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে যুক্ত থাকে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1 2 3। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 34-এর এই অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা আসবো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। 33 এবং 34 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো উদ্দীপকে কিসের চিত্র দেওয়া আছে? এটা একটা পাতার চিত্র। তাহলে পাতায় জেড অংশে, মানে পাতার বোটা জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? তাহলে এক উদ্ভিদের কাণ্ডের মাঝখানে দৃঢ়তা প্রদান করে কোন কাণ্ড? এটা দৃঢ়তা প্রদান করে, সঠিক অ্যান্সার হবে রাইট অ্যান্সার কুমড়া। অ্যান্সার হবে কুমড়া। তোমার বইয়ের মধ্যে লেখা আছে যে এটাতে কাণ্ডেতে মানে পাতার বোটায় দৃঢ়তা প্রদান করে কুমড়া কাণ্ডে। নেক্সট আমরা আসবো জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য কি? এখন এখানে যেটা দেওয়া আছে প্যারেনকাইমা টিস্যু, সেই প্যারেনকাইমা টিস্যুর আসলে তাহলে বৈশিষ্ট্যটা কি? কি বৈশিষ্ট্য হতে পারে? 1 নম্বর লেখা আছে কোষপ্রাচীর অসমভাবে পুরু। 2 নম্বর লেখা আছে আন্তঃকোষীয়ভাবে ফাঁকা অবস্থিত। 3 নম্বর লেখা আছে কোষপ্রাচীর সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এটার সঠিক অ্যান্সার কোনটা। আন্তঃকোষীয় ফাঁকা অনুপস্থিত, এটার অ্যান্সার ভুল, কারণ আন্তঃকোষীয় ফাঁকা এটা উপস্থিত হবে। তাহলে এটা ক্রস গেলে আমার রাইট অ্যান্সার হয় 1 এবং 3। তাহলে সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট 36-এর পর আমরা আসবো 37 নম্বর প্রশ্নে। নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং 37 এবং 38 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। এখানে আমাকে দেখতে হবে প্রথম চিত্র এম, তারপরে হচ্ছে এন, প্রথমটা হচ্ছে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে স্ক্লেরেনকাইমা। চিত্রে এম এর ক্ষেত্রে দেখা যায় কি কি দেখা যায়? প্রথমটা এম, কোষগুলো লম্বাটে এবং সজীব। তারপর লেখা থাকলো কোষপ্রাচীর পাতলা, খাদ্যদ্রব্য পরিবহন করে। চিত্রে এম এর ক্ষেত্রে এটার সঠিক অ্যান্সার হবে
যদি তুমি খেয়াল করে দেখো কোষ প্রাচীরটা একটু পাতলা হবে এবং খাদ্যদ্রব্য পরিবহন করে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বার প্রশ্ন অপশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর আমি আসবো নেক্সটে, চিত্রে এম এবং চিত্রে এন উভয় ক্ষেত্রে যেটা আমরা একটু আগে দেখলাম যে এম এবং এন এই দুইটা উভয় ক্ষেত্রে প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। তাহলে প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই দুইটা জিনিস কি কাজ করে যদি খেয়াল করে দেখি, তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে এটা তো অবশ্যই এদের মাঝখানে 1 নাম্বারটা প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, অ্যান্সারটা রাইট। 2 নাম্বারটা হচ্ছে এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। 1 এবং 2, তাহলে অপশন নাম্বার কি আছে, ক নাম্বার 1 এবং 2, এটা রাইট অ্যান্সার। 38 নাম্বার বলছে, একটু আগে আমরা যেটা ছিলাম আমি আবার দরকার একটু রিপিট করে দিচ্ছি। 38 নাম্বার প্রশ্ন, যেটা প্রথমে প্যারেনকাইমা তারপর স্ক্লেরেনকাইমা, বলছে এই দুইটার মধ্যে উভয়ের ক্ষেত্রে মিল কি কি আছে। তাহলে 1 নাম্বার বললাম যে প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, নেক্সট কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। তাহলে এই যে আমরা যে 3টা জিনিসের মধ্যে বললাম এটা আসলে দৃঢ়তা প্রদান করে, এটা অ্যান্সার হবে ভুল, এটা অ্যান্সারটা এই অপশনটা ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2, এটা রাইট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 38 এর ক নাম্বার। নেক্সট আমরা আসবো, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 39 এবং 40 নম্বর প্রশ্নে অ্যান্সার দাও। এখানে খেয়াল করার বিষয়, এখানে যে 3টা কোষ দেওয়া আছে এটা হচ্ছে ভ্যাসেল কোষ, এটা ট্রাকিট। এই বলা হলো উদ্দীপকের বি চিত্রটির নাম কি। তাহলে বি চিত্রের মাঝখানে যেটা দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা বলে ফেলছি, প্রশ্ন বলার আগে আমি অ্যান্সার আগে বলে দিছি, আশা করি সবার পারা উচিত। 39 এর অ্যান্সার হচ্ছে ভ্যাসেল কোষ। আচ্ছা, তারপরে আসো এবিসি চিত্রের কোষগুলো। 1 নম্বরে বলা হলো উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেমের উপাদান, 2 নম্বরে বলা হলো পানি এবং খনিজ লবণ মাটি থেকে পাতায় পরিবহন করে, 3 নম্বরে বলা হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। তাহলে সেক্ষেত্রে যদি চিন্তা করা হয় এটার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, এটা আসলে এটার কাজ হবে না, কারণ এই কাজটা পাতায় করে। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 2, সেই হিসেবে সঠিক অ্যান্সার হচ্ছে 40 যেটা আমাদের এই ক নাম্বার, সেই অপশনটা হচ্ছে রাইট। এরপর আমরা আসবো নেক্সট প্রশ্নে, উদ্দীপকের আলোকে 41 এবং 42 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকের এ টিস্যুর নাম দিল মেরুদণ্ডী প্রাণীর দেহে পাওয়া যায়, বি টিস্যু যেটা সেটার নাম দিল ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়। আশা করি এইটা দিয়ে অনেক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এ টিস্যুটা মেরুদণ্ডী প্রাণীর দেহে পাওয়া যায়, বি টিস্যুটা ভ্রূণের মেসোডাম থেকে তৈরি হয়। সম্ভবত বি টিস্যুটা হবে পেশি টিস্যু। আমি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করবো। উদ্দীপকের এ হলো নিচের কোনটি, বলো সিলিয়াযুক্ত আবরণ টিস্যু, সাধারণ আবরণ টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে মেরুদণ্ডী প্রাণীর দেহে পাওয়া যায়। এই জায়গাতে একটু কারেকশন থাকলে ভালো হইতো, সেটা হচ্ছে দেহের থেকে এটার অ্যান্সারটা হবে, এখানে ত্বক উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হবে অ্যান্সারটা দিতে, তা নাহলে কোশ্চেনে একটু কারেকশনের প্রয়োজন আছে। মেরুদণ্ডী প্রাণীর ত্বক, দেহে বলতে ত্বকের কথা বলা হয়েছে এখানে, দেহ যেটা সারা দেহের কথা না, ত্বকের কথা, ত্বকে যেটা থাকবে সেটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো যারা ভিডিওটা দেখবা তাদেরকে আমি একটু অনুরোধ করবো, তোমরা অবশ্যই দেহটার সাথে এই দেহের মিনিং হচ্ছে ত্বকের কথা বলা হয়েছে, ত্বকে এই ধরনের টিস্যু থাকে, ঠিক আছে, তা নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। আচ্ছা, নেক্সট আমরা আসবো 42 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বি টিস্যুটি। তাহলে বি টিস্যুকে একটু আমরা দেখে আসি। বি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডাম থেকে তৈরি হয়। তো মেসোডাম থেকে কোন টিস্যু তৈরি হয়, পেশি টিস্যু তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে আমার বি টিস্যু হলো এর কোষগুলো সরু এবং লম্বা এবং তন্তুময় হয়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে থাকে, সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীর সঞ্চালন ঘটায়। সেক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি 1 নাম্বার এটা হচ্ছে রাইট অ্যান্সার, 3 নাম্বার এটাও রাইট অ্যান্সার, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, এটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যুর কাজ। সুতরাং এটা আমাদের অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার 1 এবং 3, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এরপর আসি আমরা ইটিএস। সাধারণত ইটিএস এই কথাটা আমরা কলেজ লেভেলে বলি, তোমাদের বই যদি লেখা আছে 9-10 লেভেলে ছোট্ট করে লেখা আছে। ইটিএস যে জিনিসটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কোথায় ঘটে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে লেয়ারটা দেওয়া আছে, এই ভিতরের লেয়ারের নাম হচ্ছে ক্রিস্টি। হ্যাঁ, এই ক্রিস্টির ভিতরে যে এনজাইম থাকে সেই এনজাইমে হয় হচ্ছে ইটিএস। সেই হিসাব করলে তোমাদের অনুসারে এতটুকু জানলেই হবে জিটিএসটা হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এই 44 নম্বর প্রশ্ন কিন্তু একটু আগে আমরা সলভ করে আসছি। ফাইকোসায়ানিনের বর্ণ কি হবে? আমি জানি এটা তোমরা প্রশ্নটা অ্যান্সারটা জানো, এটা সঠিক অ্যান্সার হবে নীল, ঠিক আছে। কারণ কি, কমলা হবে হচ্ছে ক্যারোটিন, হলুদ জ্যান্থোফিল, লাল হচ্ছে ফাইকোঅ্যারিথ্রিন।
একটু জিনিস 9-10 এর উদ্দেশ্যে আমি বলছি, এই ভিডিওটা যারা দেখতেছে তারা এই জায়গাতে একটু অ্যাটেনশন দিতে হবে যে এই যে আমরা ফাইকোসায়ানিন আর ফাইকোঅ্যারিথ্রিন দুইটা টার্ম যে আমরা বলতেছি, এই দুইটা টার্মকে একসাথে আসলে বলা হয় ফাইকোবিলিনস। আমি আবারও বলছি 9-10 তোমাদের জানার জন্য যে আমরা ফাইকোসায়ানিন এবং ফাইকোঅ্যারিথ্রিন এই যে শব্দ দুইটা আমরা উচ্চারণ করলাম, এই শব্দ দুটোকে একসাথে বলা হয় ফাইকোবিলিনস। এটা আসলে 9-10 বই নাই, কলেজে পড়াই, তাই তোমাদেরকে একটু মনে করাই দিলাম। এটা খুব একটা 9-10 কাজে লাগবে না, বাট জানলে ভালো। কোন টিস্যু উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন জৈব উপাদানের পরিবহনে সাহায্য করে? তাহলে এখন অভ্যন্তরে বিভিন্ন জৈব উপাদান পরিবহনে সহায়তা করে, এখানে অ্যান্সার আমি পরে বলতেছি, তার আগে বলতেছি সিপনল দেওয়া আছে, ভ্যাসেল দেওয়া আছে, ট্রাকিড দেওয়া আছে, প্যারেনকাইমা দেওয়া আছে। এটার সঠিক অ্যান্সার সিপনল হবে না, ট্রাকিডও হবে না, প্যারেনকাইমা হবে না, তাহলে বাকি থাকলো কি? রাইট অ্যান্সার হচ্ছে ভ্যাসেল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ, যে কোন জিনিসের জন্য রক্ত আসলে লাল হয়। তো পটাশিয়ামের জন্য এটার অ্যান্সারটা হবে না, ক্যালসিয়ামও হবে না, ম্যাগনেসিয়াম হবে না, কারণ তিনটা একই রকম জিনিস আমরা দেখতেছি। সঠিক অ্যান্সার হচ্ছে আয়রন। নেক্সট আমরা আসবো, নিচের কোনটি পেশিতন্তু? এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায় প্রশ্নটা। পেশিতন্তু, দেখো এটা ব্যাখ্যা করতেছি আমি। অস্টিওসাইট মানে হাড়ের কোষ, সুতরাং এটা আমার হচ্ছে না। ফাইব্রিন মানে এটা প্রোটিন, এটার অ্যান্সার হচ্ছে না। সার্কোলেমা মানে এটার অ্যান্সার হচ্ছে না, কারণ এটা পেশির কাভারিংস। এটার রাইট অ্যান্সার হবে মায়োফাইব্রিল, অর্থাৎ পেশির মধ্যে যে তন্তু থাকে সেই তন্তুকে আমরা বলি মায়োফাইব্রিল। এটার রাইট অ্যান্সার হচ্ছে মায়োফাইব্রিল। আমি আবারও বলতেছি, তন্তু মনে রাখতে হবে, তন্তু, তন্তু মানে ফাইবার, ফাইবার থেকে ফাইব্রিল। আর সার্কোলেমা যেটা, এটা আসলে পেশির বাইরের কাভারিংস, যে কোনো পেশির বাইরের কাভারিংসকে আমরা বলি সার্কোলেমা। আর ওই পেশিতে যে লিকুইড থাকে সেটাকে আমরা বলি সার্কোপ্লাজম। একটু শুনে নাও এখানে, তাহলে ভালো মন থাকবে তোমাদের। সার্কোলেমা মানে পেশির কাভারিংস, সার্কোপ্লাজম মানে পেশির মধ্যে যে তরল থাকে, আর মায়োফাইব্রিল মানে পেশির মধ্যে সেটা ফাইবার মানে তন্তু, ফাইব্রিল সেখান থেকে আসছে পেশিতন্তু। আশা করি একদম এক্সপ্লেন করে দিলাম, মনে থাকবে তোমাদের। নেক্সট আমরা আসবো, একটা চিত্র আছে, এটা এই চিত্রটা কিসের? 48 এবং 49 নম্বর প্রশ্ন। আসলে চিত্রটা যে কিসের, এটা এই কোশ্চেনটা তো আমরা বোর্ড থেকে এনেছি, আসলে চিত্রটা ঠিক মতো আর্ট করা হয় না, এটা হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে? তো যাই হোক, কিছুটা তো বুঝতে পারতেছো কিসের চিত্র হবে, এটা তোমরা অবশ্যই ধরে ফেলছো। এটা সঠিক অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া, কারণ কাছাকাছি হয়েছে। চিত্র আসলে ঠিক মতো বোর্ডের যেখান থেকে আমরা কোশ্চেনটা নিচ্ছি ওইটা অ্যাপ্রোপ্রিয়েট না, সঠিক অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। অঙ্গাণুটি ধারণ করে মানে এই অঙ্গাণুতে আসলে কি কি থাকে? 49 নম্বর প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকে? অক্সিজম, ম্যাট্রিক্স, গ্রানাম। তো সেক্ষেত্রে তুমি জানো যে এখানে কিন্তু গ্রানাম যেটা, এটা আসলে প্লাস্টিডের অংশ, সুতরাং এটা ক্রস যায়। বাকি থাকলে দুইটা, অক্সিজম এবং ম্যাট্রিক্স, সেই হিসেবে অ্যান্সার হবে আমাদের 49-এর ক নাম্বারের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট আমরা আসবো 50 নম্বর। নিচের চিত্রটি লক্ষ্য করে 50 এবং 51 নম্বর প্রশ্ন উত্তর দাও। অলরেডি আমরা হাফ সেঞ্চুরি করে ফেলেছি, হ্যাঁ, আমরা 50 নম্বরে চলে এসেছি, সুতরাং আর 50টা আছে, টেনশন নাই, দেখতে থাকো ভিডিও এবং আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চ্যাপ্টার 2তে তোমার যত প্রবলেম আছে আমি এক্সপ্লেন যেভাবে করে পড়াচ্ছি, আশা করি তোমার প্রবলেম থাকবে না, ঠিক আছে? নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 50 এবং 51 নম্বর প্রশ্ন উত্তর দাও। কে টিস্যুটি কোথায় পাওয়া যায়? প্রথমে আমাকে আসতে হবে, এটা হচ্ছে সাধারণ একটা আবরণ টিস্যুর এক্সাম্পল। এটা কোথায়, স্কোয়ামাস আবরণ টিস্যুর এক্সাম্পল, এটা কোথায় পাওয়া যায়? এটা সঠিক অ্যান্সার হবে বৃক্কের সংগ্রাহক নালিকায়। আচ্ছা, চিত্রের টিস্যুটির কাজ কি? একটা আছে 51 নম্বর প্রশ্নে পরিশোষণ, তারপর আছে আবরণ, তারপর আছে ক্ষরণ। 51 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে প্রথম কথা হচ্ছে ক্ষরণ হচ্ছে না, এটা বাদ। 3 নম্বরের অপশনটাই বাদ যাবে, তাহলে আমাদের অপশন থাকলো পরিশোষণ এবং ক্ষরণ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 51 অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, 52 জীবদের গঠন এবং কাজের একক কোনটি? এটা নিয়ে আসলে প্রশ্নের এটা অ্যান্সার দেওয়াই ঠিক না, ঠিক আছে? কারণ এটা না পারলে তো আসলে সায়েন্সের মধ্যে পড়াশোনা করে আসলে কোনো লাভ নাই। তো জীবদের গঠন এবং কাজের একক হচ্ছে জীবকোষ, ঠিক আছে? এটা নিয়ে আমি এক্সপ্লেনে যাবো না। আদিকোষের নিউক্লিয় বস্তু ছড়ানো থাকে কোথায়? আদিকোষের ক্ষেত্রে নিউক্লিয় বস্তু যেখানেই হোক, আদিকোষ হোক বা যে কোষের প্রশ্ন আসুক, নিউক্লিয়ার বস্তুটা আছে বাইরে সাইটোপ্লাজম, অন্য কোনো অপশন হওয়ার কোনো সুযোগই নাই। সুতরাং একটা রাইট অ্যান্সার হবে 53 রাইট অ্যান্সার সাইটোপ্লাজম। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবারই। নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ পাওয়া যায়?
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নীলাভ সবুজ শৈবাল, এখানে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে তোমার মাথা চেঞ্জ করে দিয়েছে। যদি সবুজ শৈবাল থাকতে তাহলে ভিন্ন কথা, নীলাভ কথাটা আছে, এটার মানে অ্যান্সার হবে আদিকোষ। যদি ওইটা উঠাই দিই আমি, যদি আমি নীলাভ কথাটা কাটিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রকৃত কোষের কথা। ঠিক আছে, একটা ওয়ার্ড তোমাকে অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। নীলাভ সবুজ শৈবাল, এটার আসলে আর একটা নাম আছে, তোমাদের ক্লাস আমি বলছিলাম পড়ানোর সময় আমি বলে দিয়েছি নীলাভ সবুজ শৈবালের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। আমি আবার বলছি নীলাভ সবুজ শৈবালের আর একটা নাম আছে, এটাকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া। সুতরাং সেই হিসেবে অ্যান্সার হচ্ছে 54 ক। জনন মাতৃকোষের বিভাজন ঘটে কোন পদ্ধতিতে? জনন মাতৃকোষের বিভাজন ঘটে কোন পদ্ধতিতে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ডে অনেকবার আসছে, আবারও আসবে, আমাদের পরীক্ষাতে থাকবে, স্কুলের পরীক্ষাতে থাকবে। এটা সঠিক অ্যান্সার হবে মিওসিস। ঠিক আছে, এখানে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের। প্রশ্নটা অনেকভাবে পরীক্ষায় দেখা যায় যে আসে, কিন্তু অনেক সময় ভুল করে ফেলো। যদি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, অ্যান্সার হবে মাইটোসিস। জনন মাতৃকোষের যে বিভাজন সেটা হবে মিওসিস। আমি আবার বলছি, কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, যদি বৃদ্ধি কথা সংযুক্ত থাকতো অ্যান্সার হতো মাইটোসিস। কিন্তু এখানে বলছে জনন মাতৃকোষে, মাদার সেল, সেখানে যে কোষ বিভাজন হবে তার নাম হবে মিওসিস। ওকে, নেক্সট আমরা আসবো 56। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, দেহকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে জনন কোষের সংখ্যার কত গুণ? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নর্মালি আমরা জানি দেহকোষে থাকে 2n সংখ্যক ক্রোমোজোম আর জনন কোষে থাকে n সংখ্যক ক্রোমোজোম। তাহলে তুমি নিজেই বুঝতেছো অ্যান্সার কি হবে, দ্বিগুণ। আমি একটু ঘুরাই যদি অনেক সময় দিই তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, অর্ধেক। ঠিক আছে, এরপর আমরা আসি বিজ্ঞানী লই এবং শিকে বীজের মধ্যে কোষ কি? বলছে বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত, নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, জীবস ক্রিয়াকলাপের একক। এটা সঠিক অ্যান্সার হবে 1, 2, 3, তিনটে রাইট অ্যান্সার। 1, 2, 3 মানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। নেক্সট আমরা আসবো, তারপরে যদি আমরা আসি ওকে একটু আমাদের 57 শেষ, আমরা এখন 58 আছি। কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় তাকে আসলে কি বলা হয়? কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় সেই ছিদ্রকে আমরা বলি কূপ। নর্মালি যখন কোষের প্রাচীর তৈরি হওয়ার সময় যখন এটা ছিদ্র তৈরি হবে, মনে করো একটা কোষ আছে এরকম, এখানে একটা ছিদ্র তৈরি হয়েছে, সে জায়গার নাম হবে কূপ। ঠিক আছে, নিউক্লিয়াসের ক্ষেত্রে ওটার নাম হয়ে যাবে রন্ধ্র। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আসি, উদ্ভিদের গৌণ কোষ প্রাচীর কোথা থেকে তৈরি হয়, নিঃসৃত হয়? যদি প্রশ্ন আসে উদ্ভিদের গৌণ কোষ প্রাচীর কোন জায়গা থেকে তৈরি হয়, রাইট অ্যান্সার হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, আমি একটু টাইমে যাওয়ার চেষ্টা করবো, তাহলে ক্লাস অনেক বড় ক্লাস। তো প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে আসলে কি থাকে? একটা প্রোটোপ্লাজম আছে, সেখান থেকে যদি আমি কেন্দ্রিকাটিকে সরিয়ে নিই তাহলে সেই জিনিসটার নাম কি হবে? অ্যান্সার হবে সাইটোপ্লাজম। আচ্ছা, নেক্সট আমরা আসবো, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী? যদি প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়ার নাম দিছে, নামকরণ করছেন কোন বিজ্ঞানী, এটার অ্যান্সার হবে বেন্ডা। 61 রাইট অ্যান্সার হচ্ছে বেন্ডা। ঠিক আছে, তবে তোমরা যখন কলেজ উঠবা এই জিনিসটা একটু তোমাদের চেঞ্জ আসতে পারে। তোমরা 9, 10 যেহেতু পড়ছো, তোমাদের বই অনুসারে তোমরা বেন্ডাই মুখস্থ রাখবা। ঠিক আছে, উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে নিচের কোন অঙ্গাণু? আশা করি এটা তোমরা একদমই যেতে পারবা। এটা সঠিক অ্যান্সার হবে প্লাস্টিক। আসলে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, তো প্লাস্টিডের মধ্যেই কিন্তু আমাদের ক্রোমোপ্লাস্ট পড়ে, এই জন্য এখানে আমরা অ্যান্সারটা নিব প্লাস্টিড। এরপর আমরা আসি 63, প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজন হয় কোথায়? মানে প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজন কোথায় হয়? এটার সঠিক অ্যান্সার হবে রাইবোজোম। এটার সঠিক অ্যান্সার হবে রাইবোজোম। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার যে অঙ্গাণু দেখা যায় তার নাম কি? এটার সঠিক অ্যান্সার হবে সেন্ট্রিওল। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি 65 নাম্বার, শ্বসনের কোন ধাপগুলো মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়? 1 নম্বর বলছে গ্লাইকোলাইসিস, 2 নম্বরে ক্রেবস চক্র, 3 নম্বরে ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথম কথা, গ্লাইকোলাইসিস হচ্ছে না, গ্লাইকোলাইসিস ধাপটা হয় আমাদের কোষের সাইটোপ্লাজমে। এটা এক্সপ্লেন আমি করে দিলাম, তাহলে বাকি থাকলো 2টা, সুতরাং বুঝে নাও অ্যান্সার কি হবে। 2 নম্বর এবং 3 নম্বর অ্যান্সার রাইট, সুতরাং 2 এবং 3 হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে গ। এবার আমরা আসবো 66, গলজি বস্তু এর কাজ কি? যেটা আমরা বুঝতেছি, গলজি বস্তুর কাজ হচ্ছে, প্রথমে লেখা আছে, এখানে দেওয়া আছে হরমোন নিঃসৃত করা, তারপরে দেওয়া আছে প্রোটিন নিঃসৃত করা, তারপরে দেওয়া আছে পলিপেপটাইড চেনের সংযোজন। পলিপেপটাইড চেনের সংযোজন এটা প্রথম কথাই হচ্ছে না, এটা সঠিক অ্যান্সার হবে হরমোন তৈরি করা, প্রোটিন তৈরি করা। 66 1 নম্বর প্রশ্ন। তারপর আমরা আসবো সেন্ট্রোজোম, যেটা সেটা প্রধানত কি?
মানে প্রধানত কি বললো, উদ্ভিদ কোষে পাওয়া যায়, তারপর বললো প্রাণী কোষে পাওয়া যায়, তারপর বললো স্পিন্ডল যে যন্ত্র সৃষ্টিতে সহায়তা করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি তোমাদের জন্য বলছি, এই কারণে বলছি এর একটা বিশের একটা মহত্ব আছে। কি মহত্ব? এই সেন্ট্রোজোম উদ্ভিদ কোষ প্রাণী কোষ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, উদ্ভিদ কোষে যেহেতু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি সেন্ট্রোজোম করে না, তাহলে সেই কাজটা আসলে কে করে? এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা করে মাইক্রোটিবিউলস। এটা আমি আবারও তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জিনিসটা অনেক সময় প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম নাই, তাহলে উদ্ভিদ কোষে এই স্পিন্ডল তন্তুটা কি দিয়ে তৈরি হয়? রাইট অ্যান্সার হচ্ছে মাইক্রোটিবিউলস। আচ্ছা, নেক্সট আমি আসবো। নিউক্লিয়ার মেমব্রেনের অভ্যন্তরে জেলিন ন্যায় বস্তুতে কি কি থাকে বলছে? নিউক্লিক অ্যাসিড থাকে, বললো শর্করা, স্নেহ পদার্থ থাকে, উৎসেচ এবং খনিজ লবণ থাকে। সেক্ষেত্রে এটার 1 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, আর 3 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সেই হিসেবে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 68 খ। এরপর আসো, উদ্দীপকের আলোকে 69 এবং 70 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র দেখে বুঝতেছো ভাই, এটা মাইটোকন্ড্রিয়ার চিত্র, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। চিত্রে এ চিহ্নিত করে দেখানো কোনটিকে দেখানো হয়েছে? এটা আসলে লেবেলিং করছে কোনটার মধ্যে, কোন জায়গাটার মধ্যে লেবেলিংটা করা হয়েছে? তুমি খেয়াল করলে দূর থেকে দেখবা, এটার আমি যদি একটু এখানে বোঝানোর চেষ্টা করি, হয়তো অনেক দূর থেকে না বুঝতে পারো। এটার ভিতরের যে পর্দা লেয়ারটা সেটাকে মেন করা হয়েছে। তাহলে এটার মিনিং হচ্ছে ভুল বললাম, সরি। এটার মধ্যে যে পানিটা আছে, লিকুইডের এখানে তীরটা গেছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, 69 এর রাইট অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স। লেয়ারটাকে মেনটেন করে নাই, ভেতরের জায়গাটাকে মেনটেন করছে। আমি আবার রিপিটেশন দিচ্ছি, 69 এর রাইট অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স, ভিতরে যে লিকুইডটাকে মেনশন করছে। চিত্রের অঙ্গাণুটিতে কি হয়? বলছে শ্বসনে সাহায্য করে, তারপর বলছে উদ্ভিদ এবং প্রাণী কোষে পাওয়া যায়, তারপর বললো এর অক্সিজম এনজাইম থাকে। এটা আসলে দেখো শ্বসনে তো অবশ্যই সাহায্য করে, তোমরা জানো মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে পাওয়া যায়, কারণ শক্তি যেহেতু লাগবে। এখানে অক্সিজম নামক এনজাইম থাকে। তাহলে অ্যান্সার হতেছে আমাদের 1, 2, 3। রাইট অ্যান্সার হতেছে 70 এর 4 নাম্বার। এবার আমরা আসবো 71 এর। নিচের উদ্দীপকটি পড়ো এবং 71 এবং 72 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু যা উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে। ওই যে আকর্ষণীয় করে, একটা জিনিস তুমি বুঝতে পারছো আনসার কি হবে? পরাগায়নে সাহায্য করে। সুতরাং এটা নিয়ে আসলে বলার কিছু নাই। উক্ত অঙ্গাণুটির কোন অংশ সূর্যের আলোকে আবদ্ধ করে? এটার রাইট অ্যান্সার হবে গ্রানা। অর্থাৎ এই অংশটা যদি আমি একটু আর্ট করে বোঝানোর চেষ্টা করি, মনে করো এইরকম টাইপের যে অংশগুলো থাকে এর মধ্যে, প্লাস্টিকের মধ্যে, সেই অংশগুলোর এই যে থলিগুলো আছে, এই থলিগুলোর নাম হয় গ্রানা। সুতরাং এখানে সূর্যের আলো সেটা আটকা পড়ে, এটাকে অ্যান্সার হবে গ্রানা। এবার তুমি আসো, উক্ত অঙ্গাণুটির প্রধান কাজ কি? তাহলে প্লাস্টিক যেহেতু আমরা বললাম, তার প্রধান কাজ কি? 1 নম্বর অপশন দিয়েছে খাদ্য প্রস্তুত করা, 2 নম্বরে খাদ্য সঞ্চয় করা, 3 নম্বরে শ্বসন কার্যে সহায়তা করা। সেটার আমরা অবশ্যই দেখছি শ্বসন কার্যে সহায়তা করে মাইটোকন্ড্রিয়া। সুতরাং এটা হচ্ছে না, অ্যান্সার এইটা এবং এইটা রাইট অ্যান্সার। সেই হিসেবে আমাদের 72 এর রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার, অপশন 1 এবং অপশন 2। এবার আসো 73, একগুচ্ছ কোষের উৎপত্তি এবং স্থল যদি একই কাজ হয় তাহলে তাদেরকে কি বলা হয়? এটা নিয়ে আসলে এই চ্যাপ্টারের নামটাই যেখান থেকে শুরু হয়েছে, এটা সঠিক অ্যান্সার হবে টিস্যু। ঠিক আছে, এটা আসলে বলার কিছু নাই। স্থায়ী টিস্যু কয় ধরনের? এটা যদি প্রশ্ন আসে, এটা আমি অনেকবার তোমাদেরকে বলা হয়েছে। স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকারভেদগুলো একটু প্রবলেম ছিল আর কি। স্থায়ী টিস্যুর প্রকারভেদ যদি বলা হয়, অনেক সময় যে 3 ধরনের, একেবারে ইজি একটা কোশ্চেন, সেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। এই সংক্রান্ত ডিটেলস ভিডিওটা আসলে আমাদের দেওয়া আছে, আমাদের এই আরবিসি একাডেমির ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ডিটেলস ভিডিওটা দেওয়া আছে। স্থায়ী টিস্যু কয় ধরনের? আমি আবার বলছি 3 ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। ডিটেলস ভিডিও দেওয়া আছে, তুমি এখানে খুঁজলে প্রকারভেদগুলো পাই যাবে। এবার আমরা আসি, কুমড়া কাণ্ডে কোন টিস্যু পাওয়া যায়? 75 নম্বর প্রশ্ন, কুমড়ার কাণ্ডে কোন টিস্যু পাওয়া যায়? সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখতে হবে কি কি আমার অপশন আছে। 1 নম্বর যে প্যারেনকাইমা, এটার অ্যান্সার হচ্ছে না, ফাইবার হচ্ছে না, স্কোলেট হচ্ছে না, বাকি থাকলে একটা রাইট অ্যান্সার কোলেনকাইমা। এবার আসি আমরা পাটের সোনালী আঁশ, এটা খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটির উদাহরণ? পরীক্ষায় প্রশ্ন আসে, আমি তোমাদের পড়ানোর সময় বলছি, এটা সঠিক অ্যান্সার হবে বাস্ট ফাইবার। ঠিক আছে, নেক্সট আমরা আসবো গুপ্তবীজি 77 প্রশ্ন, 77 লাকি 7 প্রশ্ন। গুপ্তবীজি উদ্ভিদের সকল অঙ্গে কোনগুলো দেখা যায়? ফাইবার, স্ক্লেরাইট, ভ্যাসেল। এখানে আমাদের নিজেদের প্রশ্ন ভুল আছে, ফাইবার 2 বার আসছে আর কি। সুতরাং এটা সঠিক অ্যান্সার হবে ভ্যাসেল। ঠিক আছে,
টাইপিং মিস্টেক হচ্ছে আমাদের, দুইবার একই অপশন আসছে। গুপ্ত বীজ উদ্ভিদের সকল অঙ্গে কোন টিস্যু দেখা যায়? রাইট অ্যান্সার ভ্যাসেল। আচ্ছা, এটা একটু কারেকশন করে নিও, এটা আমাদের অপশনটা দুইবার আসছে আর কি 77 নম্বর প্রশ্নে। কোন কোষগুলো খাটো এবং চোঙের ন্যায়? এটার 78 নম্বর যে প্রশ্ন, এখানে কি কি দেওয়া আছে? প্রাকৃত দেওয়া আছে, তারপরে ভ্যাসেল দেওয়া আছে, স্কেলেট দেওয়া আছে, ফাইবার দেওয়া আছে। এটার রাইট অ্যান্সার হবে ভ্যাসেল। ঠিক আছে, এরপরে আসি নেক্সটে 79। আমরা প্রায় দ্বার প্রান্তে চলে আসছি, আর একটা পারলে 80টা পারলে আমাদের এ প্লাস হয়ে যাবে। কিন্তু প্রোটোপ্লাজমবিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত টিস্যু কোনটি? এটার যদি সঠিক প্রশ্ন করা হয়, এখানে প্যারেনকাইমাসের আনসার হচ্ছে না, কোলেনকাইমাসের আনসার হচ্ছে না, অ্যারেনকাইমাসের আনসার হচ্ছে না, সঠিক আনসার হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে প্রোটোপ্লাজমবিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজ, তিনটা জিনিস, প্রোটোপ্লাজমবিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজ, রাইট আনসার হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবার আমরা আসবো প্যারেনকাইমা টিস্যু, এটা কি দিয়ে তৈরি যদি প্রশ্ন পরীক্ষা আসে? তাহলে এবার একটু লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে পেকটিন দিয়ে তৈরি। তো পেকটিন তো প্যারেনকাইমা টিস্যুতে থাকে না, সুতরাং এটা প্রথমটা আমাদের ক্রস। বাকি থাকলে দুইটা, সুতরাং আনসার বুঝেই গেছো, একটা না পারে বাকি দুইটা পারা। কোষপ্রাচীর পাতলা আর প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, সুতরাং 80 নম্বরের প্রশ্নের সঠিক আনসার হচ্ছে 3 নাম্বার। 80-র রাইট আনসার হচ্ছে 3, হচ্ছে আমাদের ঘ নম্বরের যে অপশনটা দেওয়া সেটা। এরপর আসো 81, আমরা এ প্লাসের উপরে চলে গেলাম। শক্ত এবং পুরু দেওয়াল বিশিষ্ট স্ক্লেরেনকাইমা কোষগুলো কি কি মানে কি কাজ করে? 1 নম্বর উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, 2 নম্বরে খাদ্য সঞ্চয় করে, 3 নম্বরে বলা হলো পানি এবং খনিজ লবণ পরিবহন করে। খাদ্য সঞ্চয় করে, এই অপশনটা ভুল, তাহলে রাইট আনসার এইটা এবং এইটা। সেই হিসেবে আমাদের 81 সঠিক আনসার হচ্ছে 81-র খ। এরপর আমরা আসবো 82, অবস্থান এবং কাজের ভিত্তিতে ফাইবারকে কি বলা হয়? অবস্থান এবং কাজের ভিত্তিতে ফাইবারকে কি বলা হয় এটা প্রশ্ন করছে। এটার অপর নাম বাস্ট ফাইবার, এটাও রাইট। অপর নাম সারফেস ফাইবার, এটাও রাইট। অপর নাম কাষ্ঠতন্তু, এটাও রাইট। সুতরাং 82-র সঠিক আনসার হচ্ছে 1, 2, 3। নেক্সট আমরা আসবো 83 নাম্বার, সিপনলের বৈশিষ্ট্য কি? সিপনলের বৈশিষ্ট্য কি? প্রথমে লেখা থাকলো কেন্দ্রিকা যুক্ত, এটা কিন্তু অনেকে বলে, সুতরাং এটা একদম টোটাল একটা ভুল আনসার। সিপনলে কিন্তু কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস থাকে না, সুতরাং এটা ভুল বাদ। তাহলে বাকি থাকলো কি? পাতলা প্রাচীর, সজীব কোষ, সুতরাং আনসার কি হবে? 2 এবং 3। 2 এবং 3 কোন জায়গা আছে? কোন নম্বরে? এরপর আসো আমরা 84 নম্বর এমসিকিউতে আমরা যাবো, কিন্তু এটা উদ্দীপক দেওয়া আছে। কি উদ্দীপক দেওয়া আছে একটু পড়ি। নিচের উদ্দীপক থেকে 84 এবং 85 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এক প্রকার টিস্যু, তাদের কোষপ্রাচীর অসম্ভবভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু। খুব ইম্পর্টেন্স দিতে হবে এখানে, অসম্ভবভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু, এই দুটো জায়গাতে আমাদেরকে আগে নজর আনতে হবে। এই টিস্যুর কোষগুলো লম্বাটে এবং সজীব। উদ্দীপকে কোন টিস্যুর কথা বলা হয়েছে? কোন টিস্যুর কথা বলা হয়েছে? তাহলে প্যারেনকাইমা হচ্ছে না, অ্যারেনকাইমা হচ্ছে না, স্ক্লেরেনকাইমা হচ্ছে না, রাইট অ্যান্সার হবে কোলেনকাইমা। আচ্ছা, নেক্সট 84 শেষ 85, উদ্দীপকের টিস্যুটি কি করে বলে কি কাজ করে প্রশ্ন করা হলো। 1 নম্বর বললো খাদ্য প্রস্তুত করে, 2 নম্বর বললো খাদ্য পরিবহন করে, 3 নম্বরে বলা হলো দৃঢ়তা প্রদান করে। তাহলে এটার যে খাদ্য পরিবহন করে, পরিবহনের সাথে কোনো সম্পর্ক নাই। রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3, সুতরাং তুমি পেরে গেছো, অ্যান্সার হবে খ। এরপর আমরা আসি নিচের উদ্দীপক থেকে 86 এবং 27 নং প্রশ্নের উত্তর দাও। তো সেক্ষেত্রে 86 নং প্রশ্ন কি দেওয়া আছে? শিক্ষক ক্লাসে এমন একটি টিস্যুর কথা বললেন, কথার কথা আমি বললাম, যে অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করতে হবে, দৃঢ়তা প্রদান করে। কখন এরা খাদ্য সঞ্চয় করতে পারে, সঞ্চয় কথা আন্ডারলাইন করতে হবে। এছাড়াও এটি কোষে বলয় আকার থাকতে পারে, সরুপিল আকার থাকতে পারে, সোপান আকার থাকতে পারে। অনেকে প্রশ্ন করে যে স্যার বলয় মানে কি? বলয় মানে বৃত্ত, সরুপিল আকার মানে কি সাপের মতো, আর সোপান আকার মানে কি সিঁড়ির মতো। আমরা যে সিঁড়ি ধরি সেই সিঁড়ির মতো। সেক্ষেত্রে বলা হলো উদ্দীপকের উল্লেখিত টিস্যুর কোষটির নাম কি? খুবই সোজা, তুমি যদি এইটা এবং এই লাইনটাকে হেডলাইন ধরো, তাহলে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার ট্রাকিট। বাকিগুলো নিয়ে আর আলোচনা করলাম না। 86, আমরা প্রায় দ্বার প্রান্তে চলে আসছি। উদ্দীপকে উল্লেখিত কোষটি কেমন হবে? প্রথমে বললো এটা লম্বা আকৃতির হবে, তারপর বলে এটা প্রাচীরে কাইটিন জমা হবে, তারপর এটাতে বলা হলো সরু এবং সুচালো প্রান্ত বিশিষ্ট হয়। যে কাইটিন ছত্রাকের বৈশিষ্ট্য, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে না। একটা আইডেন্টিফাই করছি, বাকি দিন আমরা এমনি বললাম, তাহলে এইটা এবং এইটা রাইট অ্যান্সার, সুতরাং এটার অ্যান্সার হবে 1 এবং 3, 87। এবার আমরা আসবো 88, উদ্দীপকের আলোকে 88 এবং 89 প্রশ্নের উত্তর দাও। যে চিত্রটা এখানে দেওয়া আছে এটা বলা হলো কিসের? চিত্রটি কিসের? চিত্রের এ চিহ্নিত অংশে কোনটি দেখানো হয়েছে? যদি প্রশ্ন করা হয় এ চিহ্নিত অংশে কোনটি দেখানো হয়েছে, এটা আসলে আমাদের জটিল টিস্যুর উদাহরণ। জটিল টিস্যুর মধ্যে ফ্লোয়েম যে টিস্যুটা আছে সেই ফ্লোয়েম টিস্যুটা উদাহরণ। ফ্লোয়েম টিস্যুর মধ্যে আমরা এ যে মার্কিংটা করা হয়েছে,
এটা আসলে সঙ্গী কোষের উদাহরণ। কারণ কি আমরা জানি সঙ্গী কোষটা সিপ কোষের সাথে থাকে, তো পাশেটা যদি সিপ কোষ হয় এটা হবে কি সঙ্গী কোষ। এটা একটা জটিল টাইপের প্রশ্ন ছিল তোমাদের জন্য, এটা একটু ডিপলি চিন্তা করে দেখাইতে হবে। একটা কোষের সাথে অ্যাটাচমেন্ট হয়ে আছে, তাহলে আমরা জানি সঙ্গী কোষ মানে অন্য কোষের সাথে অ্যাটাচমেন্ট হয়ে থাকে, তাহলে আনসার হচ্ছে সঙ্গী কোষ। এরপর বলা হলো চিত্রের কোষটি কি বৈশিষ্ট্য কি, সঙ্গী কোষের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? বলা হলো বড় কেন্দ্রিকা যুক্ত, তারপরে বলা হলো প্যারেনকাইমা জাতীয় কোষ, তারপর বলো প্রোটোপ্লাজমবিহীন। অবশ্যই যেহেতু বড় কেন্দ্রিকা যুক্ত বলা হয়েছে তার মানে প্রোটোপ্লাজম থাকবে, এখানে লেখা আছে বিহীন, তার মানে এটা আনসার ভুল। তাহলে এটা রাইট, এটা রাইট, তাহলে সঠিক আনসার আছে 89 1 এবং 2, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর আমাদের আবার আসছে প্রাণী টিস্যু থেকে স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি, ভেরি ইম্পর্টেন্ট। স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি? প্রথম কথাগুলো কিডনিতে থাকে, এটার রাইট আনসার হবে ছাকা, আমাদের কিডনি ছাকনের কাজ করে। ক্ষরণ এবং শোষণ কোন টিস্যুর প্রধান কাজ যদি প্রশ্ন করা হয়, এখানে স্কোয়ামাস আবরণী টিস্যু দেওয়া আছে, কিউবয়েডাল আবরণী টিস্যু দেওয়া আছে, কলামনার আবরণী টিস্যু দেওয়া আছে, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু দেওয়া আছে। এটা আনসার হচ্ছে না, এটা আনসার হচ্ছে না, এটা আনসার হচ্ছে না, সুতরাং রাইট আনসার হচ্ছে কলামনার আবরণী টিস্যু। ক্ষরণ প্লাস শোষণ এই জিনিস মনে রাখতে হবে, কলামনার। এরপর আসি কোনটি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট? এটা অরৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, হৃদপেশি এবং যোজক টিস্যু বা যোজক কলা। সেক্ষেত্রে বলা হয়েছে নিউক্লিয়াস কার মধ্যে বেশি পরিমাণে থাকে, একের অধিক থাকে, একটা অ্যান্সার সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। একটি নিউরনে কয়টি অ্যাকশন থাকে? এটা আসলে তো বললাম একদম ইজি একটা কোশ্চেন, একটা নিউরনে একটাই অ্যাকশন থাকে, ঠিক আছে। আমরা চলে গেলাম 93 থেকে শেষ 94। কোষ দেহের চারদিকে শাখাযুক্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কি বলা হয়? এটা একদম সোজা একটা প্রশ্ন, সেটার অ্যান্সার হবে ডেনড্রন। এরপর আমরা আসবো 95, জীববিজ্ঞানের কোন শাখায় দেহের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়? কোন শাখার কথা বলা হয়েছে? অঙ্গ সংস্থান বৃদ্ধি, একদম এটা এই কোশ্চেনটা অবশ্য আমাদের প্রথম অধ্যায় থেকে চলে আসছে, একই রকম কোশ্চেন আবার সেকেন্ড অধ্যায় আছে না, এরকম না, সেকেন্ড অধ্যায় লাস্টের দিকের কোশ্চেন, প্রথম অধ্যায় ফার্স্টের দিকের কোশ্চেন, সেটা হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 96, নিচের কোন অঙ্গের সমন্বয়ে প্রজনন তন্ত্র গঠিত হয়? একদম ইজি একটা কোশ্চেন। বলা হলো ইলিয়াম এবং রেকটাম, প্রজনন তন্ত্র অবশ্যই না, গলবিল এবং ভ্রূণ অবশ্যই না, ভ্রূণ এবং ইউরেটার অবশ্যই না, ভ্রূণ এবং শিশু ধারক অঙ্গ, এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, বাকি সবগুলোতেই ক্রস হবে, ঠিক আছে। এবার আমরা আসি 96 শেষ, এবার আমরা আসবো 97, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলে? একেবারে ইজি কোশ্চেন এবং একটা বেসিক টাইপের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অ্যান্সার হবে হরমোন। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে স্যার তাহলে অন্তঃক্ষরা থাকলে তাহলে বই করা আছে, তাহলে বই করা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলা হয়? সেক্ষেত্রে তার অপশন নাম হবে এনজাইম। এটা আমাদের আলোচনার বাইরে একটু আলোচনা করে দিলাম আর কি। সঞ্চিত খাদ্য শ্বসনের মাধ্যমে কোন রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয়? কোন রাসায়নিক প্রক্রিয়ার কথা বলা হয়েছে? সেটা কি প্রশমন, সেটা কি বিজারণ, সেটা কি জারণ নাকি প্রতিস্থাপন? এটা একটু ট্রিকি কোশ্চেন, এটার অ্যান্সার হবে জারণ বিক্রিয়া, ঠিক আছে। প্রশমন হবে না, বিজারণ হবে না, প্রতিস্থাপন হবে না, জারিত হয় কথা। এরপর আমরা আসি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের জন্য, যে দৃশ্যমান আলো আমরা যে আলোটা দেখি সে আলোর আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত, ওয়েভটা কত? এটার সঠিক অ্যান্সার 400 থেকে 700। তবে এই প্রশ্নটা তোমাদের এই চ্যাপ্টারের মাইক্রোস্কোপ যে টপিক সেখান থেকে করা হয়েছে আর কি। আর লাস্ট কোশ্চেন এটাও মাইক্রোস্কোপ থেকে দেওয়া হয়েছে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে নোজ পিজে কয়টি অবজেক্টিভ লাগানো থাকে? নোজ পিজে কয়টি অবজেক্টিভ লাগানো থাকে? এটার সরি 1 নম্বরে দেওয়া আছে 1টা, 2 নম্বরে দেওয়া আছে 2টি, 3 নম্বরে দেওয়া আছে 3টি, 4 নম্বরে দেওয়া আছে 4টি। এটা সঠিক অ্যান্সার হবে 1 2 3 4, অ্যান্সার হবে এটা। অ্যান্সার হচ্ছে না, এটা অ্যান্সার হচ্ছে না, এটা অ্যান্সার হচ্ছে না, নোজ পিস, রাইট অ্যান্সার হচ্ছে 3টি। তো এই নিয়ে আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম একটু খেয়াল করার চেষ্টা করো, যেটা হচ্ছে যে চ্যাপ্টার 2তে যে 100টি এমসিকিউ তোমাদেরকে সলভ করানো হলো আজকে ক্লাসে, এখানে আবার আমার নিজেরও কিন্তু অনেক ভুল থাকতে পারে। অনেক সময় আমার দেখা যাচ্ছে যে বলতে গেছি, অনেক সময় তোমরা জিনিস নাও বুঝতে পারো। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করবো যে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে কত নাম্বার তোমরা বুঝতেছো না, বা আমারও ভুল হতে পারে, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এই ভিডিওটা অবশ্যই অনেক শিক্ষকও দেখবে না, যেহেতু আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে অনেক মেম্বারই আছেন। তো তারা যদি আমার এই লেকচারের মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি সবসময় বলি আমি একজন শিক্ষক প্লাস আমি নিজেও একজন ছাত্র, শেখার চেষ্টা করি। এবং আমি আমার স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো, আরবিসি একাডেমির স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো, নবম দশম শ্রেণীর স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো, তোমাদের কিন্তু এই লেকচারের উপরে তোমাদের এক্সাম হবে 20 মার্কের। তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবা, ঠিক আছে। এবং আমরা একটা কুইজ নিতে যাচ্ছি,
চ্যাপ্টার 1, 2, 3-এর উপর অনেক বড় আকারে ঈদের পরে হয়তো আমরা কুইজটা নেব। তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো শিখবা। এমসিকিউ পড়ার যে টেকনিক তোমাদেরকে যেটা আমরা বললাম, যে একটা প্রশ্নের অ্যান্সার যে সঠিক অ্যান্সার, সেটার বাইরে অন্য অ্যান্সার যে হয় না, কেন হয় না, সেই অ্যান্সারটা তোমাকে জানতে হবে। যখন তুমি এক্সপ্লেনেশন সহকারে তুমি যখন এমসিকিউটা সলভ করবা, তোমার সিকিউটা অনেক অংশে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আজকের মতো আমি আর কথা না বলে আমি ভিডিও শেষ করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা আমার একাডেমির স্টুডেন্ট না, তোমরাও আশা করি আমার এই ভিডিওটা যারা ঢাকার বাইরে থেকে দেখবা, প্রত্যন্ত অঞ্চল থেকে দেখবা, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।